নমস্কার, আমি অশোক রায়, সার্টিফাইড ফাইন্যান্সিয়াল প্ল্যানার, ফাউন্ডার রয়েস ফাইন্যান্স। তো এর আগের ভিডিওতে আমি পোস্ট রিটায়ারমেন্ট প্ল্যানিং করার জন্যে যে আনসার্টেনটিসগুলো, যেগুলোকে মাথায় রেখে না রাখলে বা মাথায় রেখে প্ল্যানিং না করতে পারলে কি কি বড় বিপদের সম্মুখীন হতে হয়, সেগুলো নিয়ে আমি ডিসকাস করেছি। যদি আপনার ওই ভিডিওটা দেখা না হয়ে থাকে, তাহলে আমি বলবো আগে ওই ভিডিওটাকে দেখে নিন, তাহলে পরবর্তীকালে আজকের ভিডিওটা বুঝতে অনেকটা সুবিধা হবে। তো আজকে বিষয়টাকে নিয়ে এই ভিডিওটাতে আমি আলোচনা করব, সেটা খুব ইম্পর্টেন্ট। সেটা হলো কি, এই যে পোস্ট রিটায়ারমেন্ট পিরিয়ডে আমাদেরকে কিছু স্পেসিফাইড রিস্ক আছে, যেগুলোকে আমাদের সামনাসামনি হতেই হবে। সেই রিস্কগুলোকে আমরা কিভাবে ম্যানেজ করব, সেগুলো নিয়ে ডিসকাস করব। এবং কম বেশি এই রিস্কগুলো প্রত্যেককেই পড়তে হয়। যেমন প্রথমে বলা যেতে পারে ইনফ্লেশন রিস্ক। তো এটা নিশ্চয়ই আশা করি সকলের জানা আছে যে ইনফ্লেশন মানে জিনিসপত্রের দাম। এবার দেখুন, আপনি রিটায়ার হয়ে গেছেন, তার জন্য তো জিনিসের দাম থেমে থাকবে না, ও তো বাড়তেই থাকবে। এবার এটা কি বলবো, এমন একটা রিস্ক, এটাকে যদি প্ল্যান করে নেওয়া যায় তাহলে ম্যানেজ করা যেতে পারে। এবং না হলে এটা সাইলেন্টলি একজন মানুষের ওয়েলথটাকে কিন্তু পুরোপুরি ইরোড করে দিতে পারে। এরপর আছে ক্যাপিটাল লস রিস্ক। অনেকেই যে সময়ে যেটা করা উচিত ফাইন্যান্সে, ঠিক সেই সময়ে সেইটা করে উঠতে পারেন না বিভিন্ন কারণে। এবার না পারার ফলে যত টাইম ঘনিয়ে আসে তত তিনি বুঝতে পারেন যে আর কিছু করা যাবে না, তখন টি-20 ক্রিকেট খেলার মতন চালিয়ে ব্যাট চালাতে লাগেন। এবার অনেক ক্ষেত্রেই দেখা গেছে তারা কিন্তু এই ফাইন্যান্সের গোটা লাইফটা থেকে আউট হয়ে যেতে এইভাবে কাজ করতে গিয়ে। এবার একটা জিনিস আমার মনে হয় ভেবে দেখা উচিত, এই এজে রিটার্ন অন ক্যাপিটাল বেশি গুরুত্বপূর্ণ না রিটার্ন অফ ক্যাপিটাল বেশি গুরুত্বপূর্ণ, এটা একবার ভাবা দরকার। এর পরের যে রিস্কটাকে আমি বলবো সেটা হচ্ছে, আমি খুব সংক্ষেপে বলে দিচ্ছি, নেট রিটার্ন রিস্ক বা ইনকাম ট্যাক্স রিস্কও বলতে পারেন। শুধুমাত্র রিটার্নের দিকে ছুটে না গিয়ে দেখা উচিত যে নেট রিটার্ন আমি হাতে পাচ্ছি কত, রিটার্ন যেটা পাচ্ছি তার থেকে ট্যাক্স কেটে নিয়ে আমার বাড়ি নিয়ে আসছে আমি কত রিটার্ন, এটা দেখে সেই মতো প্রোডাক্ট সিলেক্ট করাটা দরকার। এরপরে আর একটা রিস্ক আছে, যেটাকে সিকুয়েন্সিয়াল রিস্ক বলে। এই রিস্কটা সিকুয়েন্সিয়াল রিটার্ন রিস্কও বলা যেতে পারে। এই রিস্কটা খুব মারাত্মক রিস্ক এবং এই রিস্কটাকে অনেকে অ্যাভয়েড করে ফেলেন। কীরকম দেখুন, ইকুইটি মার্কেটে, মিউচুয়াল ফান্ডে, কোঅপারেটিভ ব্যাংকের এফডি, যেখানে একটু বেশি রিটার্ন দেয়, এই ধরনের অনেক প্রোডাক্ট রয়েছে, যেগুলোতে বেশিরভাগ মানুষ কী করেন, কয়েকটা ভিডিও শুনে নেন ইউটিউব থেকে, বা কোনো কলিগরা বলেছেন, বা কোনো একটা আর্টিকেল পড়েছেন এবং গিয়ে ছুটে ঢুকে পড়ছেন সেখানে। এটা একটা ডেডলি রিস্ক হয়ে যেতে পারে। দেখুন, এই রিস্কটা কীরকম জানেন তো, এক কথায় আমি বুঝিয়ে দিতে গেলে, যে নদীর এপার থেকে দাঁড়িয়ে ওপারটাকে খুব সবুজ মনে হয়, কিন্তু ওই পারে গিয়ে আবার দেখা যায় যে না, ওই পারটা তো ঘাস ঠিক মতো নেই, সব জায়গা সবুজ নয়। এই রিস্কটা খুব বড় রিস্ক, কারণ রিটায়ারমেন্টে আমি ওই পারে যখন গেলাম আর এই পারে ফিরে আসতে পারছি না, এটা একটা খুব বড় রিস্ক। আর একটা রিস্ক আছে রিইনভেস্টমেন্ট রিস্ক। এই রিস্কটাও খুব মারাত্মক রিস্ক। যেমন রিটায়ারমেন্টের যখন আমি প্ল্যানিং করছি, আমার প্রোডাক্টগুলোকে যেখানে রাখছি, তখন এই রিস্কটা মাথায় রাখা উচিত। এটা কি, খুব সংক্ষেপে বলছি। ধরুন, সোকল্ড কোনো পপুলার প্রোডাক্ট, গ্যারান্টেড কোনো প্রোডাক্ট, সে আপনাকে রিটার্ন দিচ্ছে 7%, আপনি শুনেছেন, আপনি দেখলেন বাহ, এটা তো খুব ভালো, খুব লুক্রেটিভ। এবার আমার প্রশ্ন হলো, আজকে যেটাকে লুক্রেটিভ বলে দেখছেন, সেটা কি ভবিষ্যতে লুক্রেটিভ থাকবে? সেটাও কিন্তু ভাবার আছে। 5-10 বছর পরে যখন আপনার ওই ইনভেস্টমেন্টটা ম্যাচিওর করবে, তখন আপনি আবার তো ওখানে রিইনভেস্ট করতে হবে ওই প্রোডাক্টটাতেই। এবার কি আপনি ওই ইন্টারেস্ট, যেটা লুক্রেটিভ মনে হয়েছিল, সেইটা পাবেন? চান্স খুব কম, কারণ ইন্টারেস্ট রেট দিনে 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 কমছে। এবং ওই পিরিয়ডে আপনি যখন রিটায়ার করেছিলেন, তখন যে আপনার মান্থলি এক্সপেন্ডিচার ছিল, যেটা আপনি ওইখান থেকে ইনকাম বাবদ পেতেন, সেটা কমে যাচ্ছে, আপনি আর মান্থলি ইনকামটা কমে যাচ্ছে। তাহলে আপনার চলবে কী করে? এক্সপেন্ডিচার তো দিনে দিনে বাড়তে থাকবে, আর রিইনভেস্টমেন্ট করার সময় ইন্টারেস্ট রেটটা তো কমবে। এইটাকে কিভাবে ম্যানেজ করবেন?
এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটাকে ইগনোর করলে পরে বিপদ হয়ে যেতে পারে। আর একটা বড় রিস্কের কথা বলছি, যেটা আমি আমার প্রফেশনাল লাইফে প্রচুর দেখেছি, সেটা হচ্ছে কি যে আমরা একটা স্টাডি রিপোর্টে দেখছিলাম যে মোর দ্যান 90% মানুষের কাছে তারা দেখেছেন, তারা বুঝতে পেরে গেছেন যে যে তারা 90% মানুষ মনে করছেন যে তাদের কাছে এমন ওয়েলথ নেই যে যাতে করে তিনি এবং তার মিসেস তাদের এই লাইফটাকে তারা কাটিয়ে ফেলতে পারবেন। বিশেষ করে আমরা দেখেছি এটা এই রিটায়ার করার পর 10 বছর হয়ে গেছে বা একটা পিরিয়ড হয়ে গেছে, তারপর অনেকেই কিন্তু সেটা বুঝতে পেরেছেন। এবার প্রশ্ন হচ্ছে, এইটা তখন তো আর কিছু করার থাকছে না, তাহলে এটা ঘটলো কী করে? দেখুন, এটাও কিন্তু একটা রিসার্চ থেকে বেরিয়েছে যে এইটা ঘটেছে মেনলি, যদি খুব ডাইরেক্ট বলা হয়, মানে কিছু মনে না করেন তাহলে বলি, 3টে কারণের জন্য। একটা হচ্ছে নেগলিজেন্স, একটা হচ্ছে অ্যারোগেন্স, আর একটা হচ্ছে ওভার কনফিডেন্স। মানে কি, রিটায়ারমেন্টের পরে আমাদেরকে বাঁচাবে কে? একটা ক্যাশ ফ্লো। এবার নেগলিজেন্সটা কোথায়? যখন যেটা করা দরকার সেইটাকে করা হয়নি, বিভিন্ন সিচুয়েশনগুলোকে ম্যানেজ করতে গিয়ে আমি আর করতে পারিনি, এটা একটা নেগলিজেন্স করেছে, তার ফলে সঠিক কর্পাস জমেনি। আর একটা হচ্ছে অ্যারোগেন্স, আমি এত কোয়ালিফাইড মানুষ, আমি এত টাকা রোজগার করি, আমি সব দেখে নেবো, ঠিক ম্যানেজ করে নেবো, ওই তো আমি 2-4টে ভিডিও দেখেছি, ইত্যাদি ইত্যাদি। এইরকম একটা ঘটনার জন্য গিয়ে পরে এই ঘটনাটা ঘটেছে। আরও একটা ঘটনা ঘটে যেটা ওভার কনফিডেন্স, আমি ম্যানেজ করে নেবো। তারপরে কি যে এই কর্পাস, এটা কোনো ব্যাপার না, আমি পরবর্তীকালে এই স্টক মার্কেটে ইনভেস্ট করে আমি সব ম্যানেজ করে নেবো। এই যে ওভার কনফিডেন্স, এটাও একটা বড় কারণ এই ঘটনাটা ঘটার জন্য। রিটায়ারমেন্টের পরে অ্যাকচুয়ালি ক্যাশ ফ্লো আপনাকে বাঁচাবে। এই ক্যাশ ফ্লো যদি আপনি সাইন্টিফিক ওয়েতে ম্যানেজ করতে না পারেন, এর জন্য কি প্রফেশনাল হেল্পের প্রয়োজন আছে বলে আপনি মনে করেন না? এটা কিন্তু খুব ভালো করে ভেবে দেখবেন জিনিসটাকে। এই পিরিয়ডে আরেকটা রিস্ক দেখতে পাওয়া যায়, বেশিরভাগ মানুষ কি করেন, তারা মান্থলি ইনকাম করেন এবং সেই ইনকামটাকে কি করে ম্যানেজ করতে হবে সেটা ওভার দ্য টাইম পিরিয়ড শিখে নেন, যখন প্রি রিটায়ারমেন্ট পিরিয়ডের আগে। কিন্তু রিটায়ার যেই হলেন তখন তার কাছে একটা এককালীন চাঙ্ক মানি এসে জড়ো হয়। এবার কি হয়, এই চাঙ্ক মানিটাকে তো তিনি কি করে ম্যানেজ করবেন, এটা তো ব্যাপারে তার কাছে কোনো এডুকেশন নেই, কিছু অভিজ্ঞতা আছে, বিভিন্ন জন বলেছে। এবার বাড়ির আদার মেম্বারদের তাদের কিছু আনফুলফিলড উইশ তখন সামনে চলে আসে, যে এটা করতে হবে, ওইটা করতে হবে ইত্যাদি। তো এবার তখন যদি আপনার ওই চাঙ্ক মানিটাকে ম্যানেজ করার ক্ষমতা না থাকে, তাহলে তখন ওই টাকাটার বেশিরভাগটাই ইরোড হয়ে যায় ওই সমস্ত উইশ ফুলফিল করতে গিয়ে। আজকের যুগে 60 ইয়ার্স এজেও কিন্তু ওয়েলথকে প্রোটেক্টও করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ গ্রোথও করতে হবে। এগুলো কোনো প্রফেশনাল এক্সপার্ট, তাদের প্রপার মনিটরিং, এগুলো ছাড়া কি এই বিষয়গুলোকে কন্ট্রোল করা যায়? শুধুই মাত্র প্রোডাক্ট কি আপনাকে এই জায়গাটা এনে দিতে পারবে? আর একটা রিস্ক হলো যে অনেকে বলেন যে আমার মান্থলি আমি কত করে ইনকাম নেবো আমার রিটায়ারমেন্ট কর্পাস থেকে। অনেক মানুষ আছেন তারা প্রথম দিকে অনেক বেশি ইনকাম নিয়ে ফেলেন, নিয়ে পরে বড় রিস্কের সামনে পড়তে পারেন। তো কারণ আমাকে আমার কর্পাসটাকেও তো গ্রো করতে হবে। তো এই ব্যাপারে না ফাইন্যান্সে একটা থাম্ব রুল আছে, আমি সেটাই বলতে পারি, কারণ এটা কোনো নির্দিষ্ট নিয়ম ফলো করা খুব শক্ত, আমাকে প্রত্যেকটা মানুষ অনুযায়ী আলাদা আলাদা হবে তার রিকোয়ারমেন্ট। তো তবু একটা থাম্ব রুল আছে, আমি সেটার ব্যাপারে বলে দিচ্ছি। 4% থাম্ব রুল। সেটা কীরকম? ধরুন আপনি কোনো একটা স্কিমে টাকা জমিয়েছেন রিটায়ারমেন্টে, এবার সেখান থেকে আপনি 4% উইথড্র করতে পারেন। এবার সেটা কীরকম, যে ধরুন একটা এক্সাম্পল বলছি, যে আপনার 3 কোটি টাকা কর্পাস জমেছে, তো এবার 4% মানে 12 লাখ টাকা, তার মানে একটা বছরে আপনি 12 লাখ টাকা নিতেই পারেন, তার মানে মাসে 1 লাখ টাকা করে। এবার আমি জানি আপনি এক্ষুনি বলবেন কেন, অমুক স্কিম তো দিচ্ছে এত পার্সেন্ট, তমুক দিচ্ছে এত পার্সেন্ট, ইত্যাদি ইত্যাদি। দেখুন, আপনার টাকা আপনি যা খুশি নিতে পারেন, তো আপনাকে মাথায় নিতে হবে আজকে আপনি যা নিচ্ছেন সেটা বড় কথা নয়, আপনাকে ভবিষ্যতে কিন্তু আরও অনেক বাড়াতে হবে ইনকামটাকে, ইনফ্লেশন অ্যাডজাস্টেড করতে হবে, তাহলে কর্পাসটাকে গ্রো হতে দিতে হবে। কর্পাসটা যদি না গ্রো হয়, আপনি তাহলে এত বছর, যত বছর আপনি অ্যাক্টিভ ইনকামে ছিলেন তার থেকেও যদি বেশি বছর বাঁচেন, চলবে কি করে সেটা? তো এইভাবে জিনিসগুলোকে ভাবা দরকার। দেখুন,
আর একটা ব্যাপার আছে, জেনারেলি দেখা গেছে যে মেল মেম্বাররাই তো এগুলোকে হ্যান্ডেল করেন। তো এইখানে আবার আরও একটা বড় রিস্ক আছে যে ফিমেল মেম্বার যারা রয়েছেন তারা তো এটার কিচ্ছু জানা নেই কো, তাহলে তারা আপনারও বর্তমানে ম্যানেজ করবেন কি করে, এটা আমি আগের ভিডিওতে একটু ডিসকাস করেছি। তো এবার আমরা রয়েস ফাইন্যান্স কি করি, আমরা কিভাবে ইউনিক, প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা ইউনিক সলিউশন দিয়ে থাকি, সেইটা যদি জানতে চান এর পরের ভিডিওগুলোকে ভালো করে দেখুন। আর যদি মনে হয় যে না আমি আরও ডিটেলে জানবো, ভিডিও থেকে শুধু নয়, তাহলে এখানে যে আমাদের নাম্বার দেওয়া রয়েছে, ইমেল আইডি দেওয়া রয়েছে, সেখানে আপনি কন্ট্যাক্ট করতে পারেন, করে আমাদের এক্সপিরিয়েন্স ওয়েলথ ম্যানেজার যারা রয়েছেন যারা এর আগে প্রচুর মানুষকে তাদের রিটায়ারমেন্ট জার্নিটাকে হেল্প করছেন, মনিটর করছেন, তাদের সঙ্গে আপনারা কথা বলে নিতে পারেন। নমস্কার।